প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক পারভেজ করিম আব্বাসি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ মাসরুর ভাই। তো যথারীতি সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। জি। বাংলাদেশ প্রতিদিন। আটকে গেল মানবতার বহর। ইসরায়েলের বাধায় পণ্ড গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। একটি বাদে সব নৌযান আটক। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার করল কলম্বিয়া। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। এনসিপিকে ইসির চিঠি, শাপলা নয়, প্রতীক নিতে হবে তালিকা থেকে। মানবজমিন। জুলাই শহীদ শিহাব হত্যা মামলা প্রত্যাহারে মন্ত্রণালয়ের সুপারিশ। সরেজমিন ফেনী। সরেজমিন গফরগাঁও। গোলন্দাজের শহরে হজ বাড়ল বিএনপি। কালের কণ্ঠ। হাসপাতালের মেঝেতে ৪৪ লাখ রোগী। সবজির তাপে ক্রেতার নাভিশ্বাস। বাজার পরিস্থিতি। আমার দেশ। ইসরায়েলি অবরোধ ভাঙতে ফ্লোটিলার লড়াই। দেশে ফিরে হুমায়ুন কবির। তারেক রহমানের নেতৃত্বে সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক বাড়াচ্ছে জামায়াত। আমাদের সময়। সংসদের প্রথম ৬ মাসে সংস্কার বাস্তবায়ন প্রস্তাব। জুলাই সনদ। নবীন প্রবীণে ২০০ আসনের তালিকা প্রস্তুত বিএনপির। এনসিপির সঙ্গে গণ অধিকারের একীভূত হওয়া নিয়ে জটিলতা। ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা। কালবেলা। বাস্তবায়ন পদ্ধতিতেই ঝুলছে জুলাই জাতীয় সনদ। রোববার থেকে দলগুলোর সঙ্গে ফের বৈঠক। খবরের কাগজ। ফ্লোটিলায় ইসরায়েলের হামলা, আটক। দিনকাল। লুটপাট ও খেলাপি ঋণে ধুঁকছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। কাঁচামরিচের দাম আবার ৩০০ ছাড়াল। জেনজি বিক্ষোভ ছড়িয়ে পড়ল আরেক দেশে, নিহত ২। আলোকিত বাংলাদেশ। রিটার্নিং অফিসার ডিসি না ইসি? জুলাই শহীদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করবে সরকার। দৈনিক করতোয়া। দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের। আমরা শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। তো আমরা আলোচনা করব নিশ্চয়ই চলমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের বড় শিরোনামগুলোকে নিয়ে। তবে তার আগে আমরা সবশেষ যে শিরোনামটি বলছিলাম, নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল তারা পাকিস্তান দলকে হারিয়েছে। এই সংবাদ শিরোনামটি আমাদের সামনে রয়েছে। আমরা দলকে অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করতে। নিঃসন্দেহে, কেন আমি বলবো হচ্ছে যে শুধু বাংলাদেশ ক্রিকেট মহিলা ক্রিকেট দল না, আপনি যদি বাংলাদেশের মহিলা ফুটবল দল দেখেন, দেখবেন এখন অপেক্ষাকৃতভাবে পুরুষ দলগুলোর চেয়ে, অবশ্যই পুরুষ ক্রিকেট দলের চেয়ে এবং পুরুষ ফুটবলের দলের চেয়ে তুলনামূলক অনেক কম, মানে আপনার এখানে হচ্ছে আর্থিক সহায়তা সত্ত্বেও বা অল্প এখানে সম্পদ বা রিসোর্সেস সাপোর্ট সত্ত্বেও আমাদের কিন্তু মহিলা ক্রিকেট টিম এবং আমাদের মহিলা ফুটবল টিম তারা কিন্তু তাদের পুরুষ কম্প্যাট্রিজের তুলনামূলক যথেষ্ট ভালো করছে। তো আমার মনে হয় যে বাংলাদেশি নাগরিক হিসাবে আমরা নিশ্চয়ই এখানে আনন্দিত এবং এটা একটা শুভ সূচনা করেছে বিশ্বকাপে। এবং আমাদের যাতে হচ্ছে যে আমাদের যে মহিলা যে স্পোর্টস পার্সনস যারা আছে, স্পোর্টস ওমেন যারা আছেন, ক্রীড়া জগতে যারা আছেন, তাদের যাতে সরকারের এখানে হচ্ছে সমতা ভিত্তিতে তাদেরকে যাতে অ্যাক্টিভলি যাতে সাপোর্ট করে এবং এটা যাতে আমাদের ক্যাপাবিলিটিস যাতে বাড়ে। কেননা এবং এটাও কিন্তু ঠিক, এটা কিন্তু একটা আমি প্রতিফলন যে বাংলাদেশে কিন্তু নারী ক্ষমতায়ন হচ্ছে কিন্তু, এবং এটা বিগত ৫৪ বছরে আমি বলবো যে স্বাধীনতার পরে একটা হচ্ছে যে এটা হচ্ছে পজিটিভ আউটকাম, যে শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও মহিলারা তালে তাল ঠুকে এগিয়ে যাচ্ছে। এবং যেহেতু আমাদের জনসংখ্যার ৫১% বটে, কেন ওরা কিন্তু মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ, এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। তো আমাদের নারী ক্ষমতায়নের একটা এখানে হচ্ছে যে এটা উজ্জ্বল দৃষ্টান্ত। এবং আমরা দেখেছি যে আমাদের রেডিমেড গার্মেন্টসে নারীরা যেখানে হচ্ছে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে এবং এটার জন্যই কিন্তু আমাদের রপ্তানির অধিকাংশ কিন্তু এখান থেকেই আসে। তো নারীদের যে ত্যাগ সংসারে বলুন, আপনার এখানে হচ্ছে কর্মক্ষেত্রে বলেন,
আমাদের সন্তানদেরকে বড় করার জন্য বা নিজের আইডেন্টিটিটা এখানে হচ্ছে যে এখানে অবটেইন করার জন্য, এটারই কিন্তু একটা প্রতিফলন আমরা দেখছি হচ্ছে আমাদের এই নারী ক্রিকেট দলকে। তাদেরকে আমার রইল শুভেচ্ছা, এবং আমি আশা করব যে এখানে বিশ্বকাপে যারা তারা আরও ভালো খেলে, এবং আমাদের সবাই যেন আমরা বাংলাদেশিরা দলমত নির্বিশেষে আমাদের নারী ক্রিকেট দলের পিছনে আমরা সমর্থন করি। আমরা যখন এই সংবাদ নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা বাংলাদেশের যে পুরুষ ক্রিকেট দল সেটি আফগানিস্তানের সঙ্গে 4 উইকেটে জিতেছে T20-তে, আমরা এই সংবাদটিও পেয়েছি। এইটাও একটা তাহলে বলবো যে যাক, আমাদের হয়েছে কি, আমাদের ক্রিকেট দল আমাদের পুরুষদের ক্রিকেট দলের উপর আমাদের এত আশা ছিল, এত আকাঙ্ক্ষা ছিল। স্বাভাবিকভাবে খেলার মধ্যে তো হার জিত আছে, কিন্তু এখন হচ্ছে বিগতকালে আমরা যে দেখলাম যে এশিয়া কাপে যে আমাদের সবারই আশা ছিল হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলটা পুরুষদের অন্তত ফাইনাল পর্যন্ত যেতে পারবে। তো এখন হচ্ছে যাই হোক, জয় পরাজয় হতেই থাকবে, কিন্তু আফগানিস্তানের সাথে যখন এখানে জয় হয়েছে, তো আমি বলবো যে এটা একসাথে হচ্ছে একই দিনে এটা বোনাস আমাদের জন্য। তো এখানে দুটো হচ্ছে যমজ, যে এখানে হচ্ছে জয়ের প্রাপ্তি, এটা যাতে আরও শুভ এখানে হচ্ছে যে যাত্রা এখানে বর্ধিত থাকে। আমরা শিরোনাম ঘিরে আলোচনা শুরু করি। আমরা সবার আগে যেটি বলছিলাম, আসলে সংবাদ শিরোনাম আটকে গেল মানবতার বহর। আমরা জানি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, এটি স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছিল 44টি দেশের 500-র বেশি প্রতিনিধি নিয়ে। এবং আমরা জানি যে আমরা বিশ্বনন্দিত পরিবেশ ও মানবাধিকার কর্মী নবীন গ্রেটা থুনবার্গের কথা যেমন জানি, এবং সেই দলে আবার বাংলাদেশের বিখ্যাত আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম, তিনিও রয়েছেন, আমরা তার কথাও জানি। তো সেখানে একটি ছাড়া প্রায় সবগুলো জাহাজে হামলা হয়েছে, আটক হয়েছে, এবং যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে আটক করা হচ্ছে, ইসরায়েলি বাহিনীর হাতে তারা আটক হয়েছেন। তো এই অবস্থায় যেটি শিরোনাম যে আটকে গেল মানবতার বহর বলা হচ্ছে, এবং বলা হচ্ছে ইসরায়েলি বাধায় আসলে অভিযানটি প্রায় পণ্ডই হয়েছে। এটি মানবিক অভিযান, খাদ্য সামগ্রী এবং ওষুধ সামগ্রী নিয়ে যেটি হচ্ছিল। দেখুন, আমি কিন্তু আশ্চর্য হইনি, দুঃখিত হয়েছি, ব্যথিত হয়েছি, কিন্তু আশ্চর্য হইনি। কেন, ইসরায়েল কোনো মতেই, আপনি যদি দেখেন যে বিগত 2 বছর, বাকি যে আপনি প্রায় 50 বছরের মতো ছেড়েই দেন, 50-60 বছর ধরে যে প্যালেস্টাইনের জনগণদের উপর হচ্ছে ক্রমাগত যে ওরা হচ্ছে যে জেনোসাইড করে আসছে, তাদেরকে জানে মেরেছে, তাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে হচ্ছে ছোট্ট একটা জায়গায় এখানে এখানে হচ্ছে একটা খাঁচার এখানে প্রাণীর মতো এখানে ওদেরকে বেঁধে রেখে দিয়েছে, তাদেরকে অধিকার দেয় নাই, উঠতে বসতে তাদেরকে অপমান করে। তো এই ইসরায়েল যে বিগত 2 বছরে অক্টোবর 7-এর যে আপনার 2023-এর হামাসের আক্রমণের উপর পরে ওরা যে যেটাকে বলে হচ্ছে ডিসপ্রপোর্শন যে ভায়োলেন্স করেছে, যেইভাবে যে এখন হচ্ছে 67,000 লেটেস্ট এখানে হচ্ছে ক্যাজুয়ালিটি ফিগার, এবং ওরা এখানে হচ্ছে প্যালেস্টিনের যে অধিকাংশ যারা মারা গেছেন তারা হচ্ছে সব হচ্ছে বেসামরিক জনগণের এখানে অংশ, নারী, পুরুষ এবং বৃদ্ধ। এবং ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স এবং ইসরায়েলের সরকার সুচিন্তিতভাবে, ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ এখানে সৃষ্টি করেছে। এডের লাইনে এখানে হচ্ছে ওদেরকে হচ্ছে টার্গেট করে গুলি করে মারা, বোম মেরে মারা, এবং হচ্ছে ওদেরকে হচ্ছে ওষুধ এবং খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত করে হাজার হাজার হচ্ছে শিশুদেরকে এখানে মারছে দুর্ভিক্ষ দিয়ে। তো ওরা যে আমরা সবাই ভাবছিলাম যে এখানে কিছু কিছু আন্তর্জাতিক বোদ্ধারা বলতে চাচ্ছিল যে ট্রাম্পের 20 দফা যে এখানে যে আলোচনায় যে বিনিয়ামিন নেতানিয়াহু যে এখানে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, যে এটাতে আপাতত মৌন সম্মতি দিয়েছেন বা ওখানে হচ্ছে নিমরাজি হয়েছেন, সেখান থেকে হয়তো বা এখানে প্যালেস্টাইন এখানে গাজা স্ট্রিপে এখানে হয়তো বা কিলিংটা থামবে। আমরা দেখলাম যে ওর পরদিনই 50 জনের অধিক এখানে হচ্ছে প্যালেস্টাইনে এখানে হচ্ছে গাজা স্ট্রিপের লোকদেরকে মারা হয়েছে সুচিন্তিতভাবে, ঠান্ডা মাথায়। তো এই গাজা ফ্লোটিলার এখানে ওদেরকে থামানোর জন্যে ইসরায়েল কিন্তু অনেক আগে থেকে, আপনার যদি মনে থাকে যে স্পেনের এখান থেকে যখন ফ্লোটিলাটা আসছিল তখনই কিন্তু ওদেরকে ড্রোন দিয়ে এখান থেকে অ্যাট্যাক করা, বা এখানে হচ্ছে ওদেরকে বলে সাইবার সিকিউরিটি জ্যামিং করা, ওদের ন্যাভিগেশন সিস্টেমকে ডিসরাপ্ট করা, এগুলো কিন্তু করে যাচ্ছিল। এবং এটাও কিন্তু হচ্ছে ইসরায়েল যেটাকে বলে অ্যাক্ট অফ পাইরেসি। কেন ইসরায়েল যেটা করছে হচ্ছে হাই সিজ মানে কি, যেটা হচ্ছে আমি যদি দর্শকদের জন্য খুব সোজাভাবে এখানে বুঝিয়ে বলি, টেরিটোরিয়াল ওয়াটার্স বলে আমরা যেটা বলি, যে আপনার দেশের এখানে সমুদ্ররেখা থেকে সমুদ্ররেখার 22 কিলোমিটার পর্যন্ত আপনার দেশে লিটোরাল কান্ট্রি যেটাকে বলে পুরোপুরি হচ্ছে এখতিয়ার আছে। কোন জাহাজ আসবে, আপনি এখানে আপনার খনিজ সম্পদ এখানে উত্তোলন করতে পারবেন, এটা পুরোপুরি আপনার এখানে আওতায়।
এরপর যে আপনাকে যেটা বলা হচ্ছে ইইজি এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা কেবল 370 কিলোমিটার আপনার সাগরের জায়গাটা, এটা হচ্ছে পুরোপুরি ওই দেশের অধীনে। ওখানে হচ্ছে আপনি এখানে খনিজ সম্পদ, তারপর হচ্ছে আহরণ করা বা হচ্ছে ওখান থেকে আপনার ফিশিং করা বা মাছ ধরা এগুলো করতে পারবেন, কিন্তু আপনি কোনো জাহাজের প্যাসেজটাকে আপনি থামাতে পারবেন না। এবং তারপরে হচ্ছে হাই সিজ, যেখানে হচ্ছে কোনো দেশের কিন্তু ওখানে অধিকার নেই। তো হাই সিজে এখানে হচ্ছে এটা, এবং এটা হচ্ছে ইউনাইটেড নেশনসে আনক্লোজ বলে। আনক্লোজ মানে কি, ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ সিজ 1982-তে এখানে হচ্ছে ফ্রি প্যাসেজ অফ শিপস, মানে জাহাজে এখানে হচ্ছে কোনো বাধা বিপত্তি ছাড়া ওরা কিন্তু এখানে জাহাজে ওখানে সাগরে যেতে পারে। এবং আপনার 60 ভাগের উপরে হচ্ছে ফ্রি, মানে হাই সিজ। হাই সিতে স্পেন এবং ইটালির ওখানে ওরা কিন্তু আক্রমণ করেছে এবং ক্রমাগত করেছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এখানে হয়তোবা ওয়েল মিনিং হতে পারে, তারা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার পর কিন্তু আর কিছু করে নাই। আপনি দেখুন এখানে সমস্যাটা কি হচ্ছে, এখানে যে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত পশ্চিমা বিশ্বে মৌখিকভাবে, আমি নেতা নেত্রীদের কথা বলছি, আমি সাধারণ মানুষের কথা বলছি, ওটা নিয়ে আমরা আসি পরে। পরে যখন আপনি দেখবেন যে বিশেষত স্পেনে যখন এখানে আক্রমণ হলো, তবে ইটালি কাছাকাছি আক্রমণ হলো, তখন কি করলো স্পেন এবং ইটালি কি করলো, নৌবহর দিয়ে দিল হচ্ছে যে ফ্লোটিলাটাকে গার্ড করার জন্য। কিন্তু যেই ইসরায়েলের কাছাকাছি আসা শুরু করলো, তখন কিন্তু স্পেনের এবং ইটালির নৌবহরগুলো কিন্তু এখানে মানে রহস্যজনকভাবে কিন্তু ওরা দূরে সরে গেল। তার মানে কি, ইসরায়েলকে এখানে এটাকে অ্যাটাক করার সুযোগটা দিল। এবং ইসরায়েলের টেরিটোরিয়াল ওয়াটার্সে আসার আগে, ওই 22 কিলোমিটার আসার আগেই কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এই ফ্লোটিলাটাকে বন্ধ করলো। এটার মধ্যে 3টি জিনিস প্রমাণ হয় আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন। এক, ইসরায়েলের যে পিশাচের মতো যেখানে ব্যবহার, আমি যেটাকে বলবো যে হচ্ছে, আমরা বলি যে হ্যাঁ ইসরায়েল হচ্ছে অত্যন্ত, আমি বলবো যে অত্যন্ত ধনী দেশ। আপনি ইনকাম মেজারমেন্ট দিয়ে দেখেন, পৃথিবীর হচ্ছে যে আপনার পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়ের মধ্যে 20টি ধনী দেশের মধ্যে, যেখানে হচ্ছে গড় আয় হচ্ছে 50,000-এর উপরে মাথাপিছু ইসরায়েলি নাগরিকদের। অতি উচ্চ শিক্ষিত একটা দেশ, মানে শিক্ষা দীক্ষার দিকে। কিন্তু এবং হচ্ছে ওখানে হচ্ছে যে আপনি যদি কালচারের দিকে বলেন বা হচ্ছে যে সায়েন্টিফিক ডিসকভারি বা রিসার্চ অ্যান্ড টেকনোলজির কথা বলেন, ইসরায়েলে কিন্তু সায়েন্টিস্টদের বড় অবদান আছে। আমি ইসরায়েলের সায়েন্টিস্টদের বলছি। কিন্তু তবু এই একটা ব্যাপারে দেখেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি তাদের অধিকারকে পিষার জন্যে ইসরায়েল যে পিশাচিকতা এখানে প্রদর্শন করলো, যে বর্বরতা যেখানে প্রদর্শন করলো, এখানে কিন্তু ইসরায়েলের মুখোশটা কিন্তু সবার সামনে খুলে গেছে। ইসরায়েল যদি 100 বছর পরেও ধরেও যদি ওরা বলতে চায় যে এটা হচ্ছে এতকাল যেটা বলতো যে টেরোরিজমের এগেনস্টে এটা আমরা সেলফ ডিফেন্স করছি, এটা কিন্তু কেউ মানবে না। 1, 2, আরেকটা জিনিস এটা প্রমাণিত হলো যে আন্তর্জাতিক সম্প্রদায়, মানে বিশেষত আপনার পশ্চিমা বিশ্বের যে আপনার নেতৃত্বে যারা আছেন বা যারা হচ্ছে নীতি নির্ধারক যারা আছেন, ইনফ্লুয়েন্সিয়াল যারা এখানে পলিসি মেকার্স আছেন, তারা কিন্তু ইসরায়েলের কাছে জিম্মি হয়ে আছে। এটাও কিন্তু একটা সত্যি কথা। এবং তাদের যে ওরা যখন বলে হচ্ছে মানবাধিকার, তারপর এখানে বলে হচ্ছে আপনার এখানে হচ্ছে প্রোটেকশন অফ রাইট টু লাইফ বা হচ্ছে যে গণতন্ত্রের কথা বলে, এগুলো কিন্তু হচ্ছে সিলেক্টিভ, এখানে সিলেক্টিভ ভ্যালিউজ মানে কি, আমার হিউম্যান রাইটসের নিয়ে কথা বলি, ডেমোক্রেসির নিয়ে কথা বলি, আমি যখন এখানে হচ্ছে জেনোসাইডের নিয়ে কথা বলি, আমি যার সাথে স্বার্থে মিলবে তার হয়ে আমি বলবো, যে আমার স্বার্থের মধ্যে পড়বে না বা যে আমার স্বার্থে পরিপন্থী আছে, তার জন্য কিন্তু আমার বেশি কিন্তু আমার এখানে দরদ হবে না। আপনি দেখুন ইউক্রেনের প্রতি যেখানে হচ্ছে পশ্চিমা বিশ্ব যেভাবে হাই লেগে গেল রাশিয়ার যখন এখানে আগ্রাসন হলো, ওটাও কিন্তু আমি বলবো অন্যায় আগ্রাসন, কিন্তু আপনি দেখুন ইউক্রেনের জনগণের উপর যখন অত্যাচার হচ্ছিল, তখন দেখুন পশ্চিমা বিশ্ব যেমন একাট্টা হয়ে সবাই করলো। কিন্তু তার চেয়ে কিন্তু অনেক কম কিন্তু রেসপন্স পেলাম আমরা দেখলাম যখন হচ্ছে রোহিঙ্গাদের উপরে যখন কিন্তু জেনোসাইড করা হয়েছে। এবং প্যালেস্টাইনের ব্যাপারে তো এই জেনোসাইডটা তো এইভাবে আপনার আন্তর্জাতিক সম্প্রদায় এইভাবে নাড়া দিতই না যদি সোশ্যাল মিডিয়ার যোগ না হতো। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা তো এখানে ফেসবুকে দেখুন, হোয়াটসঅ্যাপে বলুন, টুইটার, ইনস্টাগ্রামে কিন্তু আমরা আন্তর্জাতিক পশ্চিমা নেতৃত্বের যে মিডিয়ার খবরের বাইরে আসছে বলে কিন্তু সাধারণ জনগণের কাছে আসছে। আপনাকে বলে রাখি, ইটালি যে এখানে
প্রাইম মিনিস্টার সে হচ্ছে যে মেলোনি, এই প্রধানমন্ত্রী এখানে হচ্ছে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং হচ্ছে ইসরায়েলের প্রতি সমর্থন দিচ্ছে। কিন্তু ইসরায়েলে যে আপনি বলেন ইটালি যে সবচেয়ে বড় যে ট্রেড ইউনিয়ন যে আছে, যারা ট্রান্সপোর্টেশনের সাথে আছে, রেলওয়ে ট্রান্সপোর্টেশন, তারা কিন্তু স্ট্রাইক ঘোষণা করেছে গাজার লোকদের সমর্থনে। এবং যুক্তরাষ্ট্রে বলেন, যুক্তরাজ্যে বলেন, কানাডাতে বলেন, সাধারণ মানুষরা এবং বেশিরভাগ কিন্তু অমুসলিম, এটাও বলতে হবে, এরা কি এমনকি এর মধ্যে ইহুদিরাও আছে, সবাই কিন্তু বলছে ইসরায়েলের এখানে হচ্ছে যে এই জেনোসাইডটা করছে, এটা আমাদের সরকার এটা মৌলিকভাবে সমর্থন করতে পারে না। তার জন্যে আপনি দেখবেন যে যুক্তরাজ্য বলুন, আপনি কানাডা বলেন, আপনি অস্ট্রেলিয়া বলেন, পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন, ওরা কিন্তু এখন হচ্ছে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে তো শুধু হচ্ছে একটা, এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক হয়তো বা হচ্ছে যে একটা স্টেপ, কিন্তু আপনার যদি রাষ্ট্রের মানুষই যদি বেঁচে না থাকে তাহলে ওই স্বীকৃতি দিয়ে কী লাভ হবে? ট্রাম্পের 20 দফা যেখানে যে প্রপোজাল দিল তাতেই তো এখানে হচ্ছে যে ইসরায়েলকে এক ধরনের আরও এখানে হচ্ছে প্রোঅ্যাক্টিভলি সাপোর্ট করলো। কেননা এই গণহত্যার জন্য ইসরায়েলিদেরকে কিন্তু বিচারে আনা হবে না। এই গণহত্যার জন্য এখানে হচ্ছে ইসরায়েলকে কিন্তু এখানে বরঞ্চ ইসরায়েলকে তো বাহবা দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে প্যালেস্টাইনের এখানে বলা হয়েছে যে হামাসের যেখানে যে এখানে কন্ট্রোল আছে, হামাসকে এই কন্ট্রোলটা ছেড়ে দিতে হবে এবং প্যালেস্টাইন অথরিটিও এখানে কন্ট্রোল করতে পারবে না। এটা টেকনোক্রেটিক গভর্নমেন্ট করা হবে, যেটা ট্রাম্পের নেতৃত্বে হবে। এবং অথবা ট্রাম্পের খাস লোক টনি ব্লেয়ার, এই সেই টনি ব্লেয়ার যে হচ্ছে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের আগের যে প্রাক্তন প্রধানমন্ত্রী, যার মিথ্যা কথাতে কিন্তু হচ্ছে ইরাকে কিন্তু ইনভেশন হয়েছিল, যখন বলছে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, কিন্তু ওখানে ইনভেট করে দেখা গেছে যে এখানে যখন করা হয়েছে যে একটা বোমাও নেই, মানে এখানে কেমিক্যাল বোম নেই, তখন মানুষ বলে তো ওয়েপন্স অফ ম্যাস ডিসেপশন, মানে হচ্ছে যেখানে মানুষকে প্রতারণা করার জন্য এখানে আছে। সেই টনি ব্লেয়ারের নেতৃত্বে ওরা প্রপোজাল দিয়েছে। এবং এটাও হচ্ছে যে আপনার বলে রাখি, বিনিয়ামিন নেতানিয়াহু যে লিকুড পার্টি যে কোয়ালিশনে যে এখানে মানে কট্টর যেখানে ইহুদি যেখানে রাজনীতিবিদরা যারা আছেন, যেমন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা ন্যাশনাল মিনিস্টার বলে তাকে, বা হচ্ছে আপনার ফাইন্যান্স মিনিস্টার, ওরা বলেছে আমরা এটা একদমই মানব না, আমরা ওই দ্বিরাষ্ট্র তত্ত্ব বা হচ্ছে 2 স্টেট সলিউশন মানব না, প্যালেস্টাইনকে স্বীকৃতি দিব না। সুতরাং ইসরায়েলি নেতারা জানে যে পশ্চিমা বিশ্বের এখানে জনগণের যে চাপটা আছে এটা সাময়িক, ওদের নেতৃবৃন্দ যারা আছে ইসরায়েলের প্রতি এখনও সমর্থন দিবে। এবং মধ্যপ্রাচ্যের যে এখানে শাসক যারা আছে, যারা যুক্তরাষ্ট্রে এখানে হচ্ছে কৃপাতে যারা হচ্ছে যে ক্ষমতা টিকিয়ে রেখেছে, তারাও তাদের স্বার্থের জন্য কিন্তু হচ্ছে এই ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে মুখে প্রতিবাদ করবে, কিন্তু পিছনে পিছনে কিন্তু ইসরায়েলের সাথে সহযোগিতা করবে। আমরা পরের শিরোনামটিতে যাচ্ছি। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। আমরা জানি যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে এবং সেই যোগ দেওয়ার সময় অনেকগুলো সাইডলাইন বৈঠক, পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে একটি সম্মেলন, সেখানে যোগ দিয়ে এবং বক্তৃতা দিয়ে তিনি ফিরেছেন। এবং এই সফর নিয়ে যদি আমরা আলোচনা করি, আমি যদি সংক্ষিপ্তভাবে আমাকে বলেন যে এখানে সফরের মধ্যে আমি বলব 2-4টা ভালো অ্যাচিভমেন্ট আছে। এক, বাংলাদেশের সরকারকে প্রতিনিধিত্ব করা, এটাও একটা অ্যাচিভমেন্ট। ইউএনজি এর এখানে 80তম এখানে সবাই যখন উনি গেলেন, বাংলাদেশে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে চ্যালেঞ্জগুলো ফেস করেছিল এবং ওরা কীভাবে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করছে, এটা হচ্ছে যে ঘোষণাটা দেওয়াটা, এটা এখানে হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আনা। এবং আমার কাছে মনে হয় যেটা 2টো কাজের কাজ হয়েছে। এক হচ্ছে যে আমাদের যে আগের সরকার, বিগত সরকারের আমলে যে এই যে ম্যাসিভ করাপশন হয়েছে, এইরকম যে পুকুর চুরি না সাগর চুরি হয়ে গেছে, কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে গেছে। এখন কেউ কেউ বলে হচ্ছে 170 বিলিয়ন থেকে 240 বিলিয়ন ডলারের মতো গেছে। এমন একটা আমাদের উন্নয়নশীল দেশ বলি ভদ্রভাবে, মানে গরিব দেশে এটা হচ্ছে আপনার সাধারণ মানুষের টাকা, ওখান থেকে তো এখানে ডাকাতি করে নেওয়া হয়েছে। এই টাকাগুলো কোথায় এখন আছে? বেশিরভাগই হচ্ছে উন্নত দেশের এখানে ব্যাংকে আছে, স্টক মার্কেটে আছে, বা এখানে হচ্ছে যে ট্যাক্স হেভেন যেগুলোকে বলে ওখানে আছে। তো ওই টাকাগুলো রিপ্যাট্রিয়েশন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আবার হচ্ছে শক্তভাবে রিমাইন্ডার দেওয়া। এবং আরেকটা জিনিস যেখানে এমফাসাইজ করা হচ্ছে যে স্বচ্ছতার জন্য, জবাবদিহিতামূলক সরকার করার জন্য, এবং যে উন্নত বিশ্বে যখন বলে যে দুর্নীতিমুক্ত একটা সুশাসন ওরা চায়, ওটা যদি ওরা আসলে বাস্তবে বিশ্বাস করে তাহলে এই টাকাগুলোকে রিপ্যাট্রিয়েশন করার জন্য প্রক্রিয়াটা শুরু করার জন্য। কিন্তু বিপদ হচ্ছে যে আমরা এখানে মুখে বলা একটা জিনিস,
কিন্তু আপনি যতক্ষণ না এখানে বাইল্যাটারাল ট্রিটিতে যাবেন, এখানে হচ্ছে রিপ্যাট্রিয়েশন করার জন্য, বা আপনি যদি ইউনাইটেড নেশনসের আন্ডারে আপনি যদি বিভিন্ন অর্গানাইজেশন যারা স্পেশালাইজ করে এগুলো রিপ্যাট্রিয়েশন করার জন্য, তাহলে ওই ফান্ডগুলো কিন্তু মুখে আসলে হবে না। এবং বাংলাদেশের সরকারের এখন অ্যাক্টিভলি এনগেজ করা উচিত। এবং অলরেডি কিন্তু একটা ক্রিটিসিজম হয়েছে যে এই যে এত কালো টাকা যেগুলো বাইরে গেছে, এগুলো কয়টা টাকা এখন রিপ্যাট্রিয়েট হয়েছে। ওখানে আপনি বলতে পারেন যে যুক্তরাজ্যে এখানে অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ করলে তো ওই টাকাটা ওই দেশেই আছে। সমস্যা হচ্ছে এখানে। সুতরাং সামনে যে সরকার আসবে, যদি আমাদের 2026 সালে শুরুর দিকে নির্বাচন হবে, তো নির্বাচিত সরকার যখন আসে তখন তাদের কিন্তু এই প্রক্রিয়াটা চালু রাখতে হবে। কেননা এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়ে যাবে তখন, যে বাংলাদেশে এসে যদি কেউ ক্ষমতায় থাকে, যেই হোক, আগের সরকার হোক বা পরের যে সরকারগুলো আসবে, যে ক্ষমতায় থাকুক, যে যদি এখানে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে টাকাটা বিদেশে পাচার করে, তাহলে তার জন্য কিন্তু সে শান্তিতে থাকতে পারবে না। তো এই প্রক্রিয়া করার জন্য এটা প্রাতিষ্ঠানিকভাবে এটা রূপ দেওয়া উচিত। এবং এটার জন্য আমার মনে হয় সরকারের এখানে হচ্ছে যে এখানে সামনে যেখানে নীতি নির্ধারকরা আছে তারা কিন্তু এই প্রক্রিয়াটা যাতে কন্টিনিউ করে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ভালো জিনিস হয়েছে, যে রোহিঙ্গাদের ব্যাপারে, যে রোহিঙ্গাদের যে এখানে দুর্ভোগ হচ্ছে, এবং রোহিঙ্গাদের এখানে দুর্ভোগটা এখানে মোটামুটি মেটানোর জন্য এটা বাংলাদেশের ঘাড়ের উপরেই পড়েছে। এবং আমাদের এখানে রোহিঙ্গাদের এখানে আরেকটা জিনিস যেটা সত্যিকারের বলা হয়েছে, যে অনসুচির সরকারের আমলেই হোক, যে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার মিয়ানমার বা বার্মাতে, বা টাটমাটাও যেটা আছে, যেখানকার সামরিক জান্তা যেটা আছে, বা আরাকান আর্মি যারা এখন হচ্ছে পুরোপুরি প্রায় 70 থেকে 75% হচ্ছে আপনার রাখাইন স্টেট এবং চীন স্টেটের প্রায় অনেক অংশ দখল করে নিয়েছে। এই তিনটি গ্রুপই কিন্তু হচ্ছে যে রোহিঙ্গাদের প্রতি বিদ্বেষপূর্ণ, এবং তারাও কিন্তু নানানভাবে পারসিকিউশন করে ফেলেছে। এবং ডক্টর ইউনূস এটা মেনশনও করেছেন যে আমরা কিন্তু রোহিঙ্গাদেরকে আজীবন রাখতে পারবো না, কেন অর্থনৈতিকভাবে আমাদের ডোনাররা যে আমাদের কমিট করে, যে ফান্ডসগুলো বলেন, আমাদের যে ফান্ড আছে তার মধ্যে মাত্র 38% দেওয়া হয়। $100 কমিটমেন্ট হলে $38 মাত্র দেওয়া হয়। আমাদের সরকার এই চাপটা নিতে পারবে না। এটা হচ্ছে আরেকটা ভালো জিনিস। আপনি যদি আবার এখানে ভালো জিনিসগুলো বললাম, কিন্তু এখানে সাইড স্টেপিং আমি যদি অন্যদিকে বলি, টাইমিংটা হয়ে গেছে খারাপ। কেন ওই টাইমিংটা খারাপ কেন হয়ে গেছে? রোহিঙ্গা ইস্যু নিয়ে যতটা অ্যাটেনশন পাওয়ার কথা ছিল আমার মনে হয় অতটা আমাদের এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ওইভাবে অ্যাচিভ করা যায় না। কেন? এক হচ্ছে যে আপনার হচ্ছে মধ্যপ্রাচ্যে যে এখন যেখানে সংকটটা হচ্ছে, ইসরায়েলের যে জেনোসাইড চালাচ্ছে প্যালেস্টাইনে, এটা নিয়ে একটা টেনশন। দুই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সফর এবং ইউনাইটেড নেশনসে গিয়ে যে উনি যেভাবে, আমি কি বলবো, কূটনীতির এখানে শিষ্টাচার বহির্ভূত ওনার ব্যবহার। তো এইসব জিনিসগুলোতে দেখার জন্য হচ্ছে কি মানুষের অ্যাটেনশনটা ওই দিকে ডাইভার্টেড বেশি হয়ে গেছে। এবং প্রশ্ন উঠেছে আবার আরেকটা জিনিস, যে হচ্ছে ডক্টর ইউনূসের সাথে যে এত বড় একটা সফরসঙ্গী যে একটা বহর গেছে 103 জনের মতো বোধ হয়। তো এখানে কি মানে অ্যাকচুয়ালি কি এত বড় সফরসঙ্গী একটা টিম দরকার ছিল নাকি না, এই প্রশ্নগুলো আছে। বাট আমি বলবো সবে মিলিয়ে ডক্টর ইউনূস এখানে হচ্ছে যে কিছু জিনিস এখানে ভালোভাবে প্রেজেন্ট করেছেন। এবং লাস্ট একটা পজিটিভ আউটকাম আমার মাথায় আসে, যেটা উনি খুব দায়িত্বহীনভাবে ওখানে এটাও কমিট করেছে যে 2026 সালের শুরুর দিকে, ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ব্যাপারে উনার অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ওয়াদাবদ্ধ। আমার মনে হয় এটা একটা পজিটিভ একটা আউটকাম। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক পারভেজ করিম আব্বাসী আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।